গুজরাটে জাল নোটের কারখানা। বনাসকান্থার কারখানা থেকে বাজেয়াপ্ত ৩৯ লক্ষ টাকার জাল নোট, সবই ৫০০ টাকার। এখনো অধরা মূল অভিযুক্ত। জাল নোট তৈরির কারখানা, প্রিন্টারে নোট ছাপা হচ্ছে, তারপর কাটার দিয়ে একটি একটি করে নোট কাটা হচ্ছে, সব শেষে সাজিয়ে রাখা হচ্ছে ৫০০ টাকার বান্ডিল। সব জাল, সব ৫০০ নোটই নকল। এ ছবি গুজরাটের বানাসকান্থার। জাল নোটের এই কারখানা থেকে বুধবার দুজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গভীর রাতে পুলিশ অভিযান চালায়। ৫০০ টাকার জাল নোট তৈরি করা হচ্ছিল। ৭,৮০০টি নোট বাজেয়াপ্ত করা হয়। প্রায় ৩৯ লক্ষ টাকার জাল নোট। ধৃতদের দাবি ৩-৪ দিন ধরে এই ঠিকানায় তারা জাল নোট তৈরি করছিল। নোট তৈরি হচ্ছিল, কিন্তু তার গুণমান আসল নোটের মতো হচ্ছিল না। সেটা করারই চেষ্টা চলছিল। তখনই হানা দেয় পুলিশ। মূল অভিযুক্ত রাইমাল সিং, তার বাড়িতেই চলছিল জাল নোটের কারবার। তার বিরুদ্ধে অপহরণ, লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে তাকে গ্রেফতারও করেছে পুলিশ। ৩-১৫ আগেই জেল থেকে ছাড়া পান রাইমাল। নিউজ 18 বাংলা। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে জাল নোট। গত কয়েকদিনে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে জাল নোট। এ নিয়ে জোর চর্চা। বিরোধীদের প্রশ্ন, অনুপ্রবেশ রুখতে এত কড়াকড়ি, তাহলে সেই সীমান্ত দিয়ে জাল নোট ঢুকছে কিভাবে? কোথায় তাহলে নজরদারি? আর এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় ফের জাল নোট। সীমান্ত পেরিয়ে ঢুকছে জাল নোটের বান্ডিল। গত কয়েকদিনে বাংলার সীমান্তবর্তী জেলা মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে। মঙ্গলবার প্রায় ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় কোচবিহারের তুফানগঞ্জ থেকে। বুধবার মালদার শোভাপুর থেকে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জাল নোট। পরের দিন মালদার বৈষ্ণবনগর থেকে ২১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। কিছুদিন আগে জাল নোট উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকেও। কোনো দেশকে ধাক্কা দেওয়ার বড় উপায় সে দেশের অর্থনীতিকে টার্গেট করা। ভারতের অর্থনীতিকে টার্গেট করতেই জাল নোট ছড়িয়ে দিতে চায় ভারতের শত্রুরা। ভারতে জাল নোট ঢোকানোর নির্দিষ্ট রুট রয়েছে। জাল নোট মূলত তৈরি হয় পাকিস্তানে, সেখান থেকে যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। দেশের একটা অর্থনীতিকে একটু ডিস্টেবিলাইজ করে দেওয়া, ফান্ডিং অফ টেরোরিজম। প্রতিবেশী কিছু রাষ্ট্র যাদের সাথে আমাদের খুব সৌহার্দ্যের সম্পর্ক নয়, তারা আমাদের যে বাংলাদেশের সাথে বিশেষ করে একটা বিস্তীর্ণ বর্ডার আছে, পাকিস্তানের সাথে আছে, নেপালের সাথে আছে, সব জায়গা থেকে কিছু না কিছু স্মাগলড হয়ে আসে, ফেক নোটও আসে। বিএসএফ যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারে, তার দায় তো কেন্দ্রীয় এজেন্সিকে নিতেই হবে। জল বা স্থলবন্দরে কাস্টমসের নজর এড়িয়ে জাল নোট ঢোকা সম্ভব নয়, তাই জাল নোট ঢোকে সীমান্ত পেরিয়ে। এককালে জাল নোট ঢুকত মূলত মালদা, মুর্শিদাবাদ হয়ে। পুটলিতে জাল নোট বেঁধে ছুড়ে দেওয়া হতো সীমান্তের ওপার থেকে। এপারে দাঁড়িয়ে থাকে এজেন্ট, সেই পুটলি তুলে নিতেন। এখন আর এসব হয় না, কিন্তু জাল নোটের চক্র এখনো চলছে। বাংলাদেশ অশান্ত হওয়ার পর জাল নোটের চক্র আরও সক্রিয় হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে যে জাল নোট ঢুকছে তা অনেকটাই আসলের কাছাকাছি। ভারতীয় নোটে এমন 15টি বৈশিষ্ট্য থাকে যা ইউনিক, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি থাকলে বোঝা যায় নোটটি আসল। এরকম 15টি বৈশিষ্ট্যের মধ্যে 10 থেকে 11টি বৈশিষ্ট্যই হুবহু নকল করে ফেলেছে জাল নোটের কারবারিরা। সুইজারল্যান্ডের যে কাগজে ভারতীয় নোট ছাপা হয়, সেই একই কাগজে ছাপা হচ্ছে জাল নোটও। ফলে জাল নোট ধরা চারটিখানি বিষয় নয়, এরকম জাল নোটের বান্ডিলি ঢুকছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে। এ নিয়ে তরজাও তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রবেশ রুখতে এত কড়াকড়ি, কড়া আইনও চালু করেছে কেন্দ্রীয় সরকার, তাহলে জাল নোটের অনুপ্রবেশ রোখা যাচ্ছে না কেন? সীমান্তে নজরদারি কোথায়? সীমান্ত রক্ষা করার কাজটা কার? সীমান্ত অর্থাৎ ল্যান্ড দিয়ে যদি কেউ আসে, তাহলে সেখানে বিএসএফ আছে, উড়ে আসছে, সেটাও কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। যদি বলেন রেলপথে আসছে, কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে যেখানে জমি দেবার, সেখানে অবশ্যই রাজ্য দিচ্ছে বলে তো বিএসএফ কাজ করতে পারছে। রাজ্য জমি দিচ্ছে না, কথা বলাটা
অত্যন্ত বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য। নতুন নোট আনা, মানুষকে লাইনে দাঁড় করানো, মৃত্যুর মিছিল, তারপরে হচ্ছে এই অবস্থা। তাহলে সীমান্তটা কি পাহারা দিচ্ছে? আর দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এদের হাতে কি আদৌ নিরাপদ? সারা ভারতবর্ষের যত জাল নোট পাওয়া যায় রিজার্ভ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তার 72% জাল নোট আছে পশ্চিমবঙ্গ থেকে, কালিয়াচক থেকে জাল নোট আসে। একটা পোরাস বর্ডার, সেখানে যদি পুলিশ সহযোগিতা না করে, যে সরকার প্রকাশ্যে রোহিঙ্গাদের আহ্বান জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য দানপত্র রেখে দিয়েছিল শাহজাহান, যেখানে প্রকাশ্যে তারা বলছে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী যে একটা বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে, তো সেখানে আপনার নোট পাওয়া যাবে না, তো কি আপনার গুপ্ত যুগের মুদ্রা পাওয়া যাবে? বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। নিউজ 18 বাংলা। চাঞ্চল্যকর ঘটনা, বিধানসভার টিকিটের নামে তোলাবাজি। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত হুদা নাজমুল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, কে এই নাজমুল হুদা, কোথা থেকে কিভাবে গ্রেফতার? দেখো, পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ নাজমুল হুদা নামে এক ব্যক্তিকে। এক্সপ্রেশন থানা তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আগামী বছর যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে প্রার্থী পাইয়ে দেওয়া, প্রার্থীর টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তোলা। এমনকি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে এই তোলাবাজি তিনি করছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ আসে পুলিশের কাছে। এরপরে পুলিশের তরফ থেকে নাজমুলকে আটক করে সেকশন থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল থেকে আদালতে পেশ করা হবে। মূলত একদিকে হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজি, অন্যদিকে যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আগামী মাসে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়া হবে বা টিকিট তাকে প্রার্থী করা হবে, এমনটা বলে তোলাবাজির অভিযোগ উঠছে এর বিরুদ্ধে। বেশ। ফের রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের চিঠি। সিও দফতরে 4 আধিকারিকের পদে নিয়োগের উদ্যোগ। ফের রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের চিঠি। আরো ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, চিঠিতে কি উল্লেখ? দেখো, এর আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 4 আধিকারিক নিয়োগের জন্য প্যানেলে নাম চেয়েছিল। যে নাম রাজ্য সরকারের তরফে পাঠানো হয়েছিল সেই নামের সঙ্গে একমত হতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে রাজ্যের পাঠানো নাম খারিজ করে দিয়ে ফের নতুন করে নাম পাঠানোর কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এটাও বলা হয়েছিল রাজ্যের তরফে যে নামগুলি পাঠানো হবে অফিসারদের, সেখানে তাদের যাতে ভোট পরিচালনার অভিজ্ঞতা থাকে। কিন্তু তারপর বেশ কয়েকদিন কেটে গেছে, এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো উত্তর যায়নি বা কোনো প্যানেলের জন্য নাম যায়নি। তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফের রাজ্যের মুখ্য সচিবকে মনে করিয়ে দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এই নির্বাচন কমিশন সূত্রে খবর। এবং এই চিঠি গতকালই দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দ্রুত যাতে 4 আধিকারিকের পদে প্যানেলে 3 জন করে নাম পাঠানোর জন্য উদ্যোগ নেওয়ার জন্য এবং দ্রুত সেই উদ্যোগ নেওয়ার কথা রাজ্যের মুখ্য সচিবকে চিঠিতে বলা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। প্লাবিত দিল্লির বিস্তীর্ণ এলাকা, জল থই থই দিল্লির মনস বাজার, যমুনা বাজার। জলমগ্ন বাসুদেব ঘাট লাগোয়া এলাকাও জলমগ্ন, রাজপথে ধীর গতিতে যানবাহন চলাচল। বিস্তীর্ণ এলাকা জুড়ে ডুবেছে ঘর বাড়ি, বাজার দোকানে জল ঢুকে লাটে ব্যবসা। দিল্লি এনসিআর এর ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। জল থই থই পরিস্থিতি। ফের বৃষ্টির পূর্বাভাসেই বাড়ছে দুশ্চিন্তা। টানা বৃষ্টিতে বাড়ছে যমুনা জলস্তর। দিল্লিতে বন্যার সতর্কতা জারি। শুধু দিল্লি নয়, নাগারে বৃষ্টি। এই মুহূর্তে নয়ডার ছবি দেখাচ্ছি, উত্তরপ্রদেশ নয়ডা। সেখানেও কিন্তু জল থই থই পরিস্থিতি, জলমগ্ন এলাকা। শুধুই দিল্লি নয়, নাগারে বৃষ্টিতে জল যন্ত্রণা। এনসিআর এর ছবি দেখালাম। জমা জলে চরম ভোগান্তি ময়ূরবিহারেও। নয়ডা সীমান্ত লাগোয়া ময়ূরবিহারে ডুবেছে রাস্তাঘাট। দিনের পর দিন জলবন্দি ময়ূরবিহার সহ একাধিক এলাকা। ফের বৃষ্টির পূর্বাভাসে এনসিআরেও বন্যার সতর্কতা। দিল্লির পাশাপাশি পাঞ্জাবের ছবিটা দেখাচ্ছি। সেখানেও ভয়াবহ বন্যা বিপর্যস্ত পাঞ্জাব। বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যার জেরে পাঞ্জাবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 43 জনের।
জমা জলে হয়রানি পাঞ্জাবের 23টি জেলাতে। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ফুঁসছে পরপর নদী। 3 দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পাঞ্জাবে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত 2 লক্ষেরও বেশি মানুষ। ফের বৃষ্টি পূর্বাভাসে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগেই রাজ্যবাসীকে সতর্ক বার্তা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঠানকোট গুরুদাসপুরের পরিস্থিতি উদ্বেগজনক। বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হুশিয়ারপুর, ফিরোজপুরেও। এক নাগারে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চরমে ভোগান্তি। বিপদ সীমার উপর দিয়ে বইছে পরপর নদী। আখনুরে জলবন্দি বিস্তীর্ণ এলাকা। ডোডার ওয়াদেরওয়াতে জলের তোড়ে ভেসেছে সেতু মেরামতির কাজ শুরু সেনার। অনন্তনাগেও জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত পুলওয়ামা, বদগামে, শ্রীনগর। 3 জেলার নিচু অঞ্চল থেকে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 9000 বাসিন্দাকে ইতিমধ্যেই সরানো হয়েছে ত্রাণ শিবিরে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। মধ্যপ্রদেশের শিপ্রা নদীর জল বেড়ে ডুবেছে উজ্জয়িনী। শিপ্রা নদীর জলস্তর বেড়েছে প্রায় 12 ফুট। শিপ্রার জলে ডুবেছে উজ্জয়িনী মন্দির লাগোয়া ঘাট। ডুবেছে মন্দির সংলগ্ন একাধিক ঘাট। জমা জলে চরম ভোগান্তি ইন্দোর, ওয়াসেও। ফের বৃষ্টি পূর্বাভাস থাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নজর রাখবো পরের খবরে। শিয়ালদা ডিভিশনে আরও এসি লোকাল। চালু হলো নতুন 2টি ট্রেন। একটি বনগা শাখায় শিয়ালদা রানাঘাট ভায়া বনগা, আরেকটি কৃষ্ণনগর শাখায় শিয়ালদা কৃষ্ণনগর সিটি জাংশন ভায়া রানাঘাট। পুজোর ভিড়ে চলে জোর টক্কর। কিন্তু ট্রেনের ভিড়ে বনগা লোকালই 1 নম্বর। বনগা লোকাল মানেই ভিড়ে চিড়ে চ্যাপ্টা। সেখানেই এবার এসি, এবার এসিতে বনগা। ভিড়ে ঠাসা বনগা লোকাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেনে যদি ভিড়ের উদাহরণ দেওয়া হয় তাহলে এই বনগা লোকালের কথা উঠে আসে। এবার পূর্ব রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রানাঘাট থেকে ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল ট্রেন চালানো শুরু হলো। নতুন এসি লোকাল শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট। প্রথমবার বনগায় এসি লোকাল, তাই যাত্রীদের তুমুল উৎসাহ। টিকিট কাটার লম্বা লাইন। এটা বনগা জাংশন থেকে গোবরডাঙ্গা। আপনি কি প্রথম এসি লোকালে টিকিট কাটেন? একদম তাই, আমি সেই সৌভাগ্যবতী। অনেক অনেক ভালো লাগলো। বনগা হয়ে রানাঘাট শিয়ালদা এসি লোকাল আপাতত দিনে একবারই যাতায়াত করবে। রানাঘাট থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 7টা 11, শিয়ালদায় পৌঁছবে সকাল 9টা 37। শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে 6টা 14, রানাঘাট পৌঁছবে রাত 8টা 41। এসি ট্রেনটা আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারই করে তাদের যে গরম, তারপর বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয়, সেটার থেকে মনে হচ্ছে অনেকটা মুক্তি হবে। এখন দেখা যাক উঠে কি হয়। অনেক স্টপেজে যে দাঁড়াচ্ছে না, সেটার একটা অনেকের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হয়েছে আগেই। এবার আরো 2টি রুটে এসি লোকাল। শিয়ালদা রানাঘাট ভায়া বনগা, শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর। নতুন এই 2টি এসি লোকালই চালু হলো শুক্রবার। বেলঘড়িয়া থাকি আমি। কাল রাত্রির 11টা 8-এ উঠেছি, যেটা শিয়ালদা রানাঘাট নিয়ে নেমেছি 12টা 58। হোল নাইট ওয়েট করেছি। সকাল 6টা 20 থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে। এই টিকিটটা হচ্ছে ফার্স্ট টিকিট, যেটা আমি কেটেছি 6টা 22-এ। তারপরে রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদা ঢুকলাম। আবার এই ট্রেনে আমি ফেরত যাব। মায়াপুর নবদ্বীপ যারা যাবেন তাদের পক্ষে কৃষ্ণনগর লোকাল অনেকটাই কমফোর্ট এবং অনেকটাই সুবিধা হলো। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও আপাতত দিনে একবার যাতায়াত করবে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 9টা 48, কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে বেলা 12টা 7।
কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ছাড়বে সন্ধে 6:14, শিয়ালদা পৌঁছবে রাত 8:41। আমার ট্রান্সফার হয়েছে বহরমপুর পর্যন্ত ডাইরেক্ট ট্রেন বা মেল তো নেই, তো সেক্ষেত্রে আমি এসে দেখলাম যে আজকের প্রথম দিয়েছে কৃষ্ণনগর লোকাল। আজ আমার চাকরির প্রথম জয়েনিং প্লাস আমার কৃষ্ণনগর লোকালের প্রথম ট্রেন, খুব আমি আনন্দিত। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा और कृष्णानगर से सियालदा। हमारा जो रिस्पांस गाड़ी का आज रहा है बहुत ही बेहतरीन रहा है। जो अभी चलाई गई है दुर्गा पूजा में, हम समझते हैं कि हम अच्छी सुविधा लोगों को दे पाएंगे। বনগা লাইনের ট্রেন চালালাম, ট্রেনে প্রচুর সংখ্যক যাত্রী ট্রাভেল করছেন। আমরা আশাবাদী যে অনেক ভিড় হবে আগামীকাল। আরও এসি লোকাল বহু চলবে, এটুকু আগেই বলি। ডিআরএম স্যার চেষ্টা করছেন, যাত্রীরা রোমাঞ্চিত এবং অত্যন্ত আনন্দিত। নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। 400 কেজি আরডিএক্স, 14 জন জঙ্গি, 34টি গাড়িতে বোমা হামলার হুমকি। মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি প্রশাসনের। লস্করে জিহাদি নামে এক সংগঠনের পরিচয় দিয়ে হুমকি ফোন আসে। দাবি 34টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট 400 কেজি আরডিএক্স রয়েছে। শুধু তাই নয়, 14 জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে বলেও ফোনে দাবি করা হয়। এই হুমকি বার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে, দিকে দিকে তল্লাশি অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। তবে ফাঁক রাখতে চায় না মুম্বাই প্রশাসন, জারি হয়েছে হাই অ্যালার্ট। যে কোনো থ্রেট সিকিউরিটি এজেন্সি যেটা রিসিভ করে প্রাইমে ফেসি ওটাকে সিরিয়াসলি নেয়, ওটা থ্রেট অ্যাসেসমেন্ট হয়, কত ক্রেডিবল ওই থ্রেটটা আর কাউন্টার মেজার নিতে হবে, এই অ্যাসেসমেন্টটা করা হয়। থ্রেটটা ক্রেডিবিলিটি বেরোয় কি না, ইট ইজ ইউজলেস, ইট ইজ লেফট অ্যাসাইড। দ্য পয়েন্ট ইজ, আমি না হয় সিরিয়াসলি নিলাম যে 400 কেজি আরডিএক্স ঢুকেছে, 34টা গাড়ি টার্গেট হয়েছে, 14টা পাকিস্তান থেকে টেররিস্ট ঢুকেছে, সবকিছু আমি বুঝলাম। কিন্তু এটা কি বম্বে পুলিশ ব্যাটিং করে এটা থ্রেট অ্যানালিসিস করে এস্টাবলিশ করেছে যে এটা ক্রেডিবল থ্রেট?